স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি প্রিয়া কুণ্ডু। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে, রোগীর সেবায় ঢাকার হাসপাতালগুলোও প্রস্তুত, তবে সচেতনতার বালাই নেই মানুষের। শেষমেশ উপায় না পেয়ে ছুটছেন হাসপাতালে। চিকিৎসকরা বলছেন ঝুঁকি এড়াতে সতর্কতার বিকল্প নেই, করোনার লক্ষণ দেখা দিলেই করতে হবে পরীক্ষা। করোনা ভাইরাসের নতুন উপধরনের সংক্রমণ বেড়েই চলছে প্রতিবেশী ভারতে, রোগী ধরা পড়ছে বাংলাদেশেও। চলতি বছরের এপ্রিলে আক্রান্তের সংখ্যা ছিল 23 জন, মেতে সেই সংখ্যা 86, আর জুনের প্রথম 9 দিনে শনাক্ত 49 জন। একজনের মৃত্যু হয়েছে প্রায় 1.5 বছর পর। এ নিয়ে নতুন করে উদ্বেগ জনমনে। জ্বর, সর্দি, কাশি নিয়ে অনেকে আসছেন হাসপাতালে। বর্তমানে করোনা আক্রান্ত 5 জন চিকিৎসা নিচ্ছেন ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালে। এখানে আসছে আমাদের 3 জন রোগী, আমার ভাই, আমার মা ও আমার ভাতিজা। জ্বর, শরীর ব্যথা, রিপোর্ট আসে না এখনো। করোনা রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন ডাক্তার, নার্সরা। 2-1 জনে একটু দেখা যাচ্ছে আপনার ঠান্ডা জ্বরের মাঝে মাঝে ডায়রিয়া আছে, কিন্তু মোটামুটি সবাই ভালো আছে। জি, আমরা কন্টিনিউ চেষ্টা করছি ভালো সেবা দেওয়ার জন্য। প্রস্তুত মুগদা মেডিকেল কলেজ হাসপাতালও, রোগী এলেই নেওয়া হবে ভর্তি। তবে অনেকেই জানেন না দেশে করোনা সংক্রমণ বাড়ছে, তোয়াক্কা নেই স্বাস্থ্যবিধির। শুনছি, তবে বাংলাদেশে যে শনাক্ত হয়েছে ওইটা জানি না আমি। তো অবশ্যই আমাদের এগুলা পালন করা দরকার। আর মাস্ক পরে আসছে, এটা খবরে বলতেছে যে এখন করোনার সংক্রমণ বেড়ে গেছে। চিকিৎসকরা বলছেন করোনার লক্ষণ দেখা দিলে দেরি নয়, যেতে হবে হাসপাতালে। আমাদের এখানে যে 2টা ভেরিয়েন্ট শনাক্ত হয়েছে এখন থেকে অতটা মারাত্মক হয় না, কিন্তু যারা বয়স্ক এবং যাদের মাল্টিপল সমস্যা থাকে, কিডনি সমস্যা, হার্টের সমস্যা, ডায়াবেটিস, বিশেষ করে বয়োবৃদ্ধ যারা, তাদের একটু সমস্যা হতে পারে। ওনাদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। 2019 সালে করোনা ভাইরাস ছড়িয়েছিল বাংলাদেশে। কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে হয় টানা 3 বছর। তবে 2022 সাল থেকে কমতে শুরু করে সংক্রমণ। পরে তুলে নেওয়া হয় মাস্ক পরার বাধ্যবাধকতা। তবে সম্প্রতি করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি ভাবাচ্ছে নতুন করে। ডিএনসিসি কোভিড হাসপাতালে মোট 11 জন রোগী ভর্তি ছিলেন। তার ভিতরে 5 জন রোগী এখনও ভর্তি রয়েছেন। এদের অধিকাংশই সুস্থ রয়েছেন, এমনটা বলছেন এখানকার চিকিৎসকরা। তারা আরও জানিয়েছেন, এখন থেকেই রাজধানীসহ দেশের সব মানুষকে কোভিডের বিষয়ে আরও সচেতন হতে হবে। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার, প্রণোদনা সুবিধা সহ নানাবিধ সরকারি উদ্যোগের পরও এতিমখানা এবং মাদ্রাসাগুলো চামড়ার ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়েছে এমন অভিযোগ করে প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীলরা বলছেন, পুরনো সিন্ডিকেটের কারণেই নামমাত্র মূল্যে চামড়া বিক্রিতে বাধ্য হন তারা। দুষ্টচক্রের দৌরাত্ম্যের নেপথ্যে মাঠ পর্যায়ে সরকারি তদারকি দুর্বলতা বড় কারণ বলেও মত দেন তারা। সারি সারি চামড়ার স্তূপের এই দৃশ্য রাজধানীর বৃহৎ চামড়া বাজার লালবাগের পোস্তার। তবে সংগ্রহ সন্তোষজনক হলেও মনে শান্তি নেই বিক্রেতাদের। চিরাচরিত সিন্ডিকেটের দৌরাত্ম্যে নাজেহাল হওয়ার অভিযোগ মাদ্রাসাগুলোর। কওমি মাদ্রাসাগুলো খুব আশায় ছিলাম যে আমরা এই বছর একটা ন্যায্য মূল্য পাবো। প্রথমে না কেনার করে চামড়ার দামটা মানে ঊর্ধ্বগতির থেকে নিচে গতি ফেলাই দিচ্ছে। যখন আমরা দেখছি যে চামড়াগুলো নিতেছে না বা চামড়া আমরা বিক্রি করতে পারতেছি, তখন বাধ্য হয়ে আমরা ওই কম দামে চামড়াগুলো বিক্রি করতে হইতেছে। এখানে কিছু ওই জুলাই আন্দোলনে পরাজিত শক্তি, এরাই এই সিন্ডিকেটের সাথে সম্পৃক্ত আমরা মনে করি। যদিও অসহায় এতিমদের কথা মাথায় রেখে নানামুখী পদক্ষেপ নিয়েছিল সরকার। আমরা চামড়া সংরক্ষণ উপযোগী এবং মজুত উপযোগী করেছে। মাত্র 1200 চামড়া কেনার লক্ষ্যমাত্রা ঠিক করেন এই আড়তদার, কিন্তু কিনেছেন 5000। ঈদের দিন হঠাৎ দরপতনের পর সুযোগ বুঝে স্বল্প পুঁজিতে অধিক চামড়া সংগ্রহ করেন তিনি। গরমের কারণে চামড়ার কি নরম হয়ে যেতেছিল। চামড়া কিনলে তো হইব না, লবণ তো দিতে হইব, তো লবণ দেওয়ার মানুষ ছিল না। কেনার টার্গেট তো ছিল 1200-র মতো, তো এখন মনে করেন যে 5000-এর কাছাকাছি হয়ে গেছে। শ্রমিক ও পুঁজি সংকটের কারণে চামড়া কেনার আগ্রহ দেখাননি আড়তদাররা। চাহিদা কম থাকায় দাম কমে যায় এমন দাবি ব্যবসায়ীদের। সরকার নির্ধারিত দামের সঙ্গে বাস্তবতার মিল ছিল না বলেও অভিযোগ তাদের। কোনো হিসাব কিতাব নাই, কে যেভাবে পারে ইন্ডাস্ট্রি চালাচ্ছে, কমপ্লায়েন্স না মেনে। আর্টিফিশিয়াল লেদার আলটিমেটলি আপনি এই লেদারকে বিট করছে। চায়না গ্লোবালি যে মার্কেটিং, তার এই কারণে এক্সপোর্ট অনেক কমে গিয়েছে। আমাদের নিয়ে একটু আলোচনা সাপেক্ষে সিদ্ধান্তগুলো নিতে হতো, আমার মনে হয় ভালো হইতো। দাম কমে যাওয়ার পর
শ্রমিক সংকট কিভাবে কেটে গেল এমন প্রশ্ন বিক্রেতাদের। আর বিনামূল্যে সরবরাহ করা লবণ ব্যবহার করতে ব্যর্থ হওয়ায় কিছু মাদ্রাসা কম দাম পাচ্ছে বলে জানান শিল্প উপদেষ্টা। আমরা যদি ঠিক মতন লবণ লাগানো হয়ে থাকে তাহলে কিন্তু দাম কমে নাই। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। লোহিত সাগরে পশ্চিমা জাহাজের ওপর ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী হুতির ক্ষেপণাস্ত্র হামলার প্রভাব পড়েছে বাংলাদেশের পোশাক শিল্প এবং শিপিং সেক্টরে। ক্ষেপণাস্ত্র হামলার পর সুয়েজ খালের রুট পাল্টে ফেলেছে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো। এতে গন্তব্যে পৌঁছাতে বেশি সময় লাগছে, বেড়েছে জাহাজের পরিচালন ব্যয়ও। এতে বেড়ে গেছে পণ্যের দামও। ধকল সামলাতে হিমশিম খেতে হচ্ছে গুরুত্বপূর্ণ দুই সেক্টরের ব্যবসায়ীদের। 2024 সালে সোমালিয়া উপকূলে জলদস্যুর কবলে পড়ে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। এর আগে 2010 সালে জলদস্যুর কবলে পড়েছিল এমভি জাহানমণি। এরপর থেকে বাংলাদেশি জাহাজগুলোকে ঝুঁকিপূর্ণ নৌরুটে নিরাপদে চলাচল করতে নির্দেশ দেয়া হয়। গত 6 মাস ধরে লোহিত সাগর থেকে উত্তর পূর্ব আফ্রিকার বাবেল মানদ্বীপ প্রণালী পর্যন্ত চলাচলকারী পশ্চিমা জাহাজের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে হুতি বিদ্রোহীরা। এরপর থেকে বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট সুয়েজ খাল দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল কমে যায়। চট্টগ্রাম বন্দর থেকে পোশাক শিল্পের পণ্য নিয়ে জাহাজগুলো আগে বাব এল মানদেব প্রণালী দিয়ে সুয়েজ খাল হয়ে বিভিন্ন গন্তব্যে যেত। হামলার ঘটনার পর রুট পরিবর্তন করে এখন চলাচল করছে আফ্রিকার কেপ অফ গুড হোপ দিয়ে। রুট পরিবর্তনের ফলে কন্টেনার ভাড়া বেড়েছে 4 গুণ। আগে যে পণ্য 1 মাসে ডেলিভারি দেওয়া যেত এখন লাগছে 2 থেকে 3 মাস। এমন পরিস্থিতিতে বেড়েছে ব্যয়ের চাপ। ঘুরে যাওয়াটা অনেক দূর দিয়ে ঘুরে যেতে হচ্ছে। এখানে দুইটা এফেক্ট এখানে এসছে, সেটা হলো কস্ট বেড়ে গেছে, আপনাদের শিপিংয়ের কস্ট বেড়ে গেছে, তার উপরে সময়টা বেড়ে গেছে। এই এফেক্টটা কিন্তু শুধু আমরা না, এটা ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া অথবা চায়নাকেও কিন্তু এই প্রবলেমটা ফেস করতে হচ্ছে। সুয়েজ ক্যানাল আমাদের ট্রানজিট টাইম কমানোর জন্য একটা আশীর্বাদ ছিল শিপিং রুটে। বিশেষ করে আমরা এই ক্যানালটা হওয়ার কারণে যদি সাউথ আফ্রিকা দিয়ে আমরা যদি যাই, সেদিক থেকে যে সময়টা লাগে যদি আমরা সুয়েজ ক্যানাল দিয়ে যাই সেক্ষেত্রে আপনার সময়টা প্রায় 2 সপ্তাহ কম লাগে। বাংলাদেশ থেকে পণ্য বহনকারী জাহাজগুলোকে নিরাপদে চলাচলের পরামর্শ বিশ্লেষকদের। বাংলাদেশের যে বাণিজ্যিক জাহাজগুলো সুয়েজ খালের অনুযায়ী বাংলাদেশ থেকে পণ্য নিয়ে যেত, সেই জায়গায় বাধাগ্রস্ত হচ্ছে। বাংলাদেশের ব্যবসায়ীরা সেই ক্ষেত্রে অল্টারনেটিভ পথ খুঁজে দেখতে পারে। লোহিত সাগরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সুয়েজ খালের আয় কমেছে প্রায় 50%। এর প্রভাব পড়েছে বিশ্ব বাণিজ্যেও। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। জলাবদ্ধতার দুর্ভোগে রাজধানী যাত্রাবাড়ি ডেমরার নিচু এলাকার মানুষ। নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টিতেই ডুবে যায় সড়ক। এমনকি বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানেও পানি। এমন ভোগান্তি থেকে বাঁচতে দ্রুত কার্যকর পদক্ষেপ চেয়েছেন বাসিন্দারা। রাজধানীর ডেমরার ফার্মের মোড়, খুরিয়াপাড়া, রহমতপুর, কেরানীপাড়া, মাতোয়াইল এলাকার চিত্র এটি। একটু বৃষ্টিতেই তলিয়ে যায় রাস্তাঘাট, পানি ঢুকে বাড়িঘরেও। জলাবদ্ধতায় ভুগতে হয় কয়েক লাখ মানুষকে। 1.5 দশক ধরে এমন দুর্ভোগ বাসিন্দাদের। এই 15-20 বছরে মানে আধা ঘন্টা বৃষ্টি হলে মানে এই সাইড আর যাওয়া আসা বন্ধ হয়ে যায়। এই ময়লার পানি আর বন্যার এই যে বৃষ্টির পানি একত্র হয়ে যাওয়ার পরে ওয়াসার লাইনের মধ্যে প্রবেশ কইরা পানি ব্যবহারের অযোগ্য হয়ে যায়। সবচেয়ে বেশি বিপাকে আছে শিশু ও বৃদ্ধরা। ছড়াচ্ছে মশা ও পানিবাহিত রোগ। ডেঙ্গু মানে কিলবিল করতেছে, এটি এখন তো কেউ নাই ভাই। আমার ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, ছেলের ওই মাদ্রাসায় দিছি, মাদ্রাসাতে লয়ে আই পড়ছে, এই পানি দিয়ে যাইতে পারি না দেখা। সারা বছর এই পানি দিয়ে যাইতে হয়, যাইতে যাইতে পায়ে ঘাও হয়ে গেছে গা। সরকার আসে, সরকার যায়, কিন্তু ভাগ্যের পরিবর্তন হয় না তাদের। সবাই আশ্বাস দিলেও কাজের কাজ কিছুই হয়নি। সবাই মধুর ভাষা প্রয়োগ করে, কিন্তু কার্যক্ষেত্রে এইটা আমাদের সেভাবে পাবলিক কোনো বেনিফিট পাচ্ছে না। যে আমাদের এলাকার লোকটা এমপি ছিল প্রায় 17-18 বছর, উনি থাকা সত্ত্বেও আমাদের এই দুঃখটা লাঘব হইল না। এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসককে মোবাইল ফোনে কয়েকবার যোগাযোগ করেও পাওয়া যায়নি। এ জনভোগান্তি লাঘবে অন্তর্বর্তী সরকারকে এগিয়ে আসার আহ্বান ভুক্তভোগীদের। লিটন মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।
রাজশাহীর নন্দনগাছি রেল স্টেশনে 2 ঘন্টা রেলপথ অবরোধের পর কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলন স্থগিত করেছে আন্দোলনকারীরা। আন্তনগর ট্রেনে যাত্রা বিরতির দাবিতে অবরোধ করেন স্থানীয়রা। সকাল 6:30টার দিকে নন্দনগাছি স্টেশনে পৌঁছানোর আগেই লাল কাপড় টাঙিয়ে খুলনাগামী সাগরদাড়ি এক্সপ্রেস থামিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। স্টেশন চত্বর অবস্থান নিয়ে স্টেশন সংস্কার এবং আন্তনগর ট্রেন থামানোর দাবি সম্পর্কিত বিভিন্ন দাবি তুলে ধরেন। এতে ঈদের ফিরতি যাত্রায় সারা দেশের সাথে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। নরসিংদী সদর উপজেলা আলোকবালিতে সেতুর অভাবে দুর্ভোগে 9 গ্রামের লক্ষাধিক মানুষ। সেতু না থাকায় বছরের পর বছর ধরে নৌকায় পারাপার করতে ব্যয় হচ্ছে সময়, ঘটছে দুর্ঘটনা। স্বাস্থ্যসহ মৌলিক অধিকার বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। দুর্ভোগ লাঘবে দীর্ঘদিন ধরে সেতু নির্মাণের দাবি জানিয়ে আসলেও হচ্ছে না বাস্তবায়ন। নরসিংদী সদরের সাথে আলোকবালি ইউনিয়নকে বিভক্ত করেছে মেঘনা নদীর প্রবাহিত শাখা। এই ইউনিয়নের সাথে সদরের যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ। সংযুক্ত সড়ক করিমপুর ইউনিয়নের শ্রীনগরে 300 মিটারের একটি সেতুর দীর্ঘদিনের অভাব চরাঞ্চলের লক্ষাধিক মানুষের। সদরের সাথে দূরত্ব কেবল 20 কিলোমিটারের হলেও নৌপথে যাতায়াতে 2 থেকে 4 ঘন্টা সময় ব্যয় হয়। বর্ষা মৌসুমে নদীর পানি বেড়ে গেলে পারাপার হতে ঘটে দুর্ঘটনা। শুষ্ক মৌসুমেও কচুরিপানায় ঘটে বিপত্তি। জরুরি রোগী হাসপাতালে নেওয়া, বাজারে মালামাল আনা নেওয়া সহ স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিনিয়ত পোহাতে হয় নানা দুর্ভোগ। নরসিংদী থেকে আমাদের আলোকবালি চরে আসতে প্রায় 2 ঘন্টা সময় লাগে। আসতে 2 ঘন্টা, যাইতে 2 ঘন্টা। কচুরিপানার কারণে যে জায়গায় সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টা, ওই জায়গায় লাগে 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগে আসতে। 2 ঘন্টার মতো লেগে যায় আমাদের বিদ্যালয়ে আসতে, যার জন্য আমাদের শিক্ষা কার্যক্রম ব্যাঘাত ঘটছে। সবার প্রাণের দাবি এই ব্রিজটা যেন অতি শীঘ্রই আমাদের বাস্তবায়ন করে দেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে, ইতোমধ্যে সেখানে সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই করা হয়েছে। এটা সার্ভে হয়ে গেছে এবং হাইড্রোমরফোলজিক্যাল স্টাডিও হয়ে গেছে। ইনশাল্লাহ এই প্রকল্পটা যদি আলোর মুখ দেখে, ইনশাল্লাহ আমাদের এই ব্রিজটা বাস্তবায়ন হবে। সেতু নির্মিত হলে আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি বিকশিত হবে জীবিকার চিত্র, এমনটাই মনে করেন স্থানীয়রা। ডিবিসি নিউজ ডেস্ক। বান্দরবনের রাঙ্গুয়াই জাতের আম সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। পাহাড়ে প্রতিটি আম বাগানে থোকায় থোকায় ঝুলছে কাঁচা পাকা আম। কম আঁশযুক্ত আর খেতে সুস্বাদু হওয়ায় এই আমের চাহিদা দেশ জুড়ে। বান্দরবানের উঁচু নিচু পাহাড়গুলোর প্রতিটি আম বাগানে থোকায় থোকায় ঝুলছে কাঁচা পাকা রাঙ্গুয়াই আম। আম সংগ্রহে ব্যস্ত সময় কাটাচ্ছেন চাষিরা। বেশি লাভের আশায় এসব আম কম দামে পাইকাররা কিনে নিয়ে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায়। আধ পাকা আম প্রতিমণ বিক্রি করছেন 800 থেকে 1000 টাকা করে, আর খুচরা পর্যায়ে পাকা আম বিক্রি হচ্ছে প্রতি কেজি 30 থেকে 40 টাকা। এই রাঙ্গুয়ার আমের চাহিদাটা অনেক বেশি, আমাদের বাজারে গিয়ে বিক্রি করতে হয় না। জুন মাস আর জুলাই মাসে আমগুলো আমরা চিরি। কক্সবাজার, ফেনী বা ঢাকা, সিলেট, বাংলাদেশে প্রায় জায়গাতে যাই। বাজারের চাহিদা মোটামুটি অনেক ভালো, অন্যান্য বছর চেয়ে এবছর আরও বেশি চাহিদা বেশি। প্রতি মনে 1000-1200 টাকা দিয়ে বিক্রি করা হয়। এবছর আমের ফলন ভালো ও দাম বেশি হওয়ায় আম চাষে আগ্রহী হচ্ছেন চাষিরা। গত বছরের তুলনায় এবছরে আমের উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং এবছরে আমের দাম বেশি হয়। কৃষকরা আম চাষাবাদে উৎসাহিত হচ্ছে। কৃষি বিভাগ জানিয়েছে 2023-24 অর্থ বছরে 1239 হেক্টর জমিতে 1,12,285 হেক্টর আম উৎপাদন হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। অভিবাসন নীতির বিরুদ্ধে আন্দোলন দমাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে আংশিক কারফিউ জারি করেছে মেয়র কারেন বাস। ন্যাশনাল গার্ড এবং মেরিন সেনা নামানোর পরও বিক্ষোভ দমাতে পারেননি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন। পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। এর আগে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় সেখানে সামরিক শক্তি ব্যবহারের হুমকি দেন তিনি। রিপাবলিকান প্রেসিডেন্ট বলেন, লস অ্যাঞ্জেলেসে অস্থিরতা অব্যাহত থাকলে বিতর্কিত বিদ্রোহ আইন প্রয়োগ করতেও প্রস্তুত তিনি। বিশ্বে নজিরবিহীনভাবে জন্মহার কমছে বলে জানিয়েছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল UNFPA। মঙ্গলবার এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, বিশ্বজুড়ে শত শত কোটি মানুষ চাইলেও ইচ্ছে মতো সন্তান নিতে পারছে না। সংস্থাটি দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ইতালি, জার্মানি, সুইডেনের মতো মোট 14টি দেশে
14,000 মানুষের ওপর জরিপ চালিয়ে এ তথ্য জানিয়েছে। উচ্চ, মধ্যম ও নিম্ন আয়ের এবং উচ্চ ও নিম্ন জন্মহারের দেশ মিলিয়ে এ দেশগুলো থেকে জরিপে অংশ নিয়েছেন তরুণ প্রজনন সক্ষম থেকে শুরু করে প্রজনন বয়স পার করে আসা ব্যক্তিরাও। জাতিসংঘের এই সংস্থাটি এতদিন জনসংখ্যা নিয়ন্ত্রণে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির কথা বলে আসলেও প্রথমবারের মতো জন্মহারের মতো বিষয়ে জোরালোভাবে কথা বলছে। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।